তো ক্লাস 10 সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আজকের ভিডিওটি হলো তোমাদের ক্লাস 10-এর যে সকল ছাত্রছাত্রীরা ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটি নিয়ে একটু চিন্তিত থাকো বা এই সাবজেক্টটি তোমরা ইগনোর করো বা ভয় পাও, তাদের জন্যই আজকের এই সাজেশনটি। তো এই সাজেশনটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং এখানে প্রতিটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে রেডি রাখো, তাহলে দেখবে ভৌতবিজ্ঞান সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না। তোমরাও পরীক্ষায় একটি ভালো মতো নাম্বার পেয়েছো, তোমরাও আর 5 জনের মতো ভৌতবিজ্ঞান সাবজেক্টটিকে একটি ভালো নাম্বার তুলে দেখিয়ে দিতে পারবে। তো আর বেশি যেরকম না, ভিডিওটা শুরু করছি, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই জানিয়ে রাখি, তোমাদের যে ভৌতবিজ্ঞান সাবজেক্টটি থেকে তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় যে 2 নম্বরের প্রশ্নগুলি আসে, সেই সমস্ত প্রশ্নেরই আজকের সাজেশন। তো আজকের প্রথম প্রশ্ন হলো, কী কারণে ওজোন গহ্বর সৃষ্টি হয়? প্রাকৃতিক কারণে ও মনুষ্য সৃষ্টির কারণে ওজোন গহ্বর সৃষ্টি হয়ে থাকে। মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে ক্লোরোফ্লুরো কার্বন যৌগসমূহ, নাইট্রোজেনের অক্সাইডের সমূহ, হ্যালোন যৌগসমূহ যেমন হ্যালোন 1211 ও হ্যালোন 1301 ওজোন স্তরের বিনাশ ঘটায়। তো এই সমস্ত কারণেই কিন্তু ওজোন গহ্বর সৃষ্টি হয়। 2 নম্বর প্রশ্নটি হলো, স্ট্র্যাটোস্ফিয়ারের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো ট্রপোস্ফিয়ারের ওপর থেকে অর্থাৎ 20 কিমি থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরে বাতাসের পরিমাণ কম এবং ধূলিকণা ও জলীয় বাষ্প না থাকায় এই স্তরকে শান্তমণ্ডল বলা হয়। এই স্তরে কোনো বায়বীয় গোলযোগ না ঘটায় এই স্তরে জেট প্লেনগুলি সহজেই চলাচল করে। এই স্তরের ওপরের দিকের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। তো তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি যদি আসে, স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে বা কী বা সংক্ষিপ্ত পরিচয় দাও, তোমরা এই উত্তরটি লিখে দিও, তোমরা পুরো 2 নম্বরটিই পেয়ে যাবে। তো এরপরে চলে যাবো পরবর্তী প্রশ্নে। তো 3 নম্বর প্রশ্নটি হলো, মিথেন হাইড্রেট কী? মিথেন হাইড্রেট হলো এক ধরনের কঠিন ক্যাথোরাইড যৌগ, যা জল অণু দিয়ে গঠিত বরফের মতো। কেলাসের মধ্যে অধিক পরিমাণে মিথেন আবদ্ধ হয়ে এটি সৃষ্টি হয়। এর সংকেতটি এখানে একটু দেখে নিও। এটি সমুদ্রের ভূগর্ভস্থ স্তরে থাকে। মিথেন হাইড্রেটকে চাপ হ্রাস বা উত্তপ্ত করলে মিথেন উৎপন্ন হয়। 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে এসটিপিতে প্রায় 170 লিটার মিথেন গ্যাস পাওয়া যায়। ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবিলায় এটি বিশেষ সহায়ক হবে। পরবর্তী প্রশ্ন হলো, গ্রিন হাউস এফেক্ট কাকে বলা হয়? গ্রিন হাউস প্রভাব বা এফেক্ট হলো পরিবেশকে দূষিত করার একটি অন্যতম পদ্ধতি। বায়ুমণ্ডলে মূলত CO2 ঘনত্ব বৃদ্ধির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি ঘটাকে বলা হয় গ্রিন হাউস প্রভাব বা এফেক্ট। এর পরবর্তী প্রশ্ন হলো, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। উদ্ভিদ ও জীবের দেহশেষ থেকে উৎপন্ন জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলা হয়, যেমন কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস। এবং জীবাশ্ম জ্বালানি কীভাবে তৈরি হয় তোমরা নিশ্চয়ই সকলেই জানো। তো আরও একবার জানিয়ে দিচ্ছি, যখন প্রাকৃতিক কোনো দুর্যোগের সময়, যেমন ভূমিকম্পের সময়, যখন কোনো গাছপালা এবং কোনো পশু পাখির দেহ যখন মাটির তলায় চাপা পড়ে যায় এবং তাদের দেহ থেকে যে সমস্ত জ্বালানি তৈরি হয়, তাদেরকেই বলা হয় জীবাশ্ম জ্বালানি। পরবর্তী প্রশ্ন হলো, তাপন মূল্য কী? তাপন মূল্য হলো খাদ্য বা জ্বালানিতে উপস্থিত তাপশক্তির পরিমাণ এবং এটি স্থির চাপ এবং স্বাভাবিক পরিস্থিতিতে একটি নির্দিষ্ট পরিমাণের সম্পূর্ণ দহন দ্বারা নির্ধারিত হয়। এটিকে তাপন শক্তিও বলা হয়। তাপন মূল্যের একক হলো কিলোজুল বাই কিলোগ্রাম। তাপন মূল্য সরাসরি তার দক্ষতার সমানুপাতিক হয়। এর পরবর্তী প্রশ্ন হলো, ফায়ার আইস কাকে বলা হয়? তো উত্তরটি হবে, মিথেন হাইড্রেট বা অগ্নিবরফ একটি বিশ্বব্যাপী ছড়ানো জীবাশ্ম জ্বালানি। এটি জলের অণুগুলির একটি জালির ভিতরে আটকে থাকা মিথেন দ্বারা গঠিত, যা একটি সাদা শক্তি ঘন পদার্থ গঠন করে, যা কঠিন ইথানলের মতো সহজেই জ্বালানো যায়। 8 নম্বর প্রশ্নটি হলো, স্থিতিশীল উন্নয়ন কাকে বলা হয়? তো উত্তরটি হবে, স্থিতিশীল উন্নয়ন হলো অর্থনৈতিক পরিকল্পনার একটি পদ্ধতি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণমান রক্ষা করে অর্থনৈতিক পদ্ধতি বৃদ্ধি করার চেষ্টা করে। 9, সৌরশক্তির ব্যবহারগুলি লেখো। সূর্যের আলোকে ধাতব পাতের সাহায্যে প্রতিফলিত করে সৌরচুল্লিতে রান্না করা যায়। শীতের দেশে ঘরবাড়ি গরম করার কাজে ব্যবহার হয়। মাছ, শস্য, সবজি শুকানোর কাজে সৌরশক্তি ব্যবহার হয়। সৌরশক্তির আরও উদাহরণ হচ্ছে সোলার ওয়াটার হিটার, সোলার কুকার ইত্যাদি। আশা করছি এছাড়া বিভিন্ন উদাহরণ তোমরা জানো। পরবর্তী প্রশ্ন হলো, বয়েলের সূত্রটি বিবৃতি করো। বয়েলের সূত্র হচ্ছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। 11, চার্লসের সূত্রে ধ্রুবক দুটি কী কী? গ্যাসের চাপ এবং গ্যাসের ভর। তো এর পরবর্তী যে প্রশ্নগুলি রয়েছে, এই পরবর্তী প্রশ্নগুলির একটু নাম্বারিংয়ের মিস্টেক হয়ে গিয়েছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো প্রশ্নটি হচ্ছে, পরম উষ্ণতা কাকে বলে? পরম শূন্য উষ্ণতা কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে? পরম স্কেল অনুযায়ী উষ্ণতার মানকে পরম উষ্ণতা বলা হয়। পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন 0 হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলা হয়? একে সর্বজনীন গ্যাস ধ্রুবক কেন বলা হয়? তো এই প্রশ্নটির উত্তর আমি তোমাদের ওপর ছেড়ে দিলাম। এই প্রশ্নটির উত্তর তোমরা দেখবো কে কতজন করতে পারো।
এবং দেখব তোমরা কতজন তোমাদের মাধ্যমিক পরীক্ষা নিয়ে সিরিয়াস রয়েছে। এই প্রশ্নটি কিন্তু খুব সহজ একটি প্রশ্ন, তাই উত্তরটিও তোমাদের সকলেরই জানার কথা। তো যারা প্রশ্নটির উত্তর জানবে অবশ্যই কমেন্টে জানাবে, এবং কারোর যদি উত্তরটি জানা না থাকে তাহলে সে কমেন্টে অবশ্যই জানাবে, তাকে উত্তরটি জানিয়ে দেবো। তো পরবর্তী প্রশ্ন কী আছে দেখে নেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে পারমাণবিক ভর বলতে কী বোঝায়? তো উত্তরটি হবে কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরকে 12 একক ধরে অন্যান্য মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয়। কোনো মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে ফোকাস কাকে বলা হয়? গোলীয় দর্পণের ওপর একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে দর্পণের ওপর পড়লে প্রতিফলনের পর তারা প্রধান অক্ষের উপর দিয়ে যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে মুখ্য ফোকাস বা ফোকাস বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে আলোর প্রতিসরণ কাকে বলা হয়? তো উত্তরটি হবে আলোক রশ্মি যখন একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অপর একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যমের ওপর তির্যকভাবে পড়ে তখন ওই দ্বিতীয় মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। ওই ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। এর পরবর্তী প্রশ্ন হলো প্রতিসরণ কোণ কাকে বলা হয়? প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিসরণ কোণ বলা হয়। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ কাকে বলা হয়? দুটি প্রতিসারক তল মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে তাকে প্রিজমের প্রতিসারক কোণ বলা হয়। 19 লেন্সের বক্রতা ব্যাসার্ধ কাকে বলা হয়? লেন্সের কোনো গোলীয় তল যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে ওই তলের বক্রতা ব্যাসার্ধ বলা হয়। 20 দাগের প্রশ্নটি হচ্ছে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? তো উত্তরটি হবে অবতল লেন্স আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছকে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করে বলে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। মাধ্যমের প্রতিসরাঙ্কে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের চেয়ে বেশি হলে উত্তল লেন্স অপসারী লেন্সের মতো এবং অবতল লেন্স অভিসারী লেন্সের মতো আচরণ করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ফোকাস দূরত্ব কাকে বলা হয়? লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলা হয়। একে এফ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। পরবর্তী প্রশ্ন তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলা হয়? পরিবাহীর যে কোনো পথচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ড যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়। তো তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে তোমরা এক একটি প্রশ্ন যত তাড়াতাড়ি সম্ভব রেডি করে রাখো, তাহলে দেখবে তোমাদের 2024 সালের টেস্ট পরীক্ষা এবং 25 সালে মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষায় তোমরা কিন্তু এখান থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে গিয়েছো এবং তোমাদের ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান সাবজেক্ট নিয়ে যারা চিন্তিত থাকো তাদের কিন্তু একটি ভালো মতোই রেজাল্ট হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সমপ্রবাহের সংজ্ঞা দাও, এর উৎস কী? তো উত্তরটি হবে তড়িৎ প্রবাহ যদি সব সময় একই দিকে হয় তবে সেই তড়িৎ প্রবাহকে সমপ্রবাহ বলা হয়। এর উৎস তড়িৎ কোষ। পরবর্তী প্রশ্ন হচ্ছে শর্ট সার্কিট বলতে কী বোঝো? তো উত্তরটি হবে কোনো কারণে কোনো তড়িৎ বর্তনীর লাইন দুটির মধ্যে সরাসরি সংযোগ ঘটলে বর্তনীর রোধ প্রায় শূন্য হয়। একে শর্ট সার্কিট বলা হয়। শর্ট সার্কিট হলে বর্তনীতে প্রবাহ মাত্রা খুব বেড়ে যায়, ফলে লাইনে প্রচুর তাপ উৎপন্ন হলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। পরবর্তী প্রশ্ন তড়িৎ শক্তির এসআই একক কী? এর সংজ্ঞা দাও। তড়িৎ শক্তির এসআই একক হচ্ছে জুল। জুলের সংজ্ঞাটা কি বলছে যে 1 কুলম্ব পরিমাণ তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করতে যে কার্য করতে হয় তাকে 1 জুল বলা হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে লেন্জের সূত্র বিবৃতি করো। তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় আবিষ্ট প্রবাহ মাত্রা সর্বদা সেই কারণকেই বাধা দেয়। 27 দাগের প্রশ্নটি হচ্ছে রাসায়নিক বন্ধন বলতে কী বোঝো? একই বা ভিন্ন মৌলিক পদার্থের 2 বা ততোধিক পরমাণু একটি বিশেষ আকর্ষণ বলে আবদ্ধ হলে অণু গঠন করে। এই আকর্ষণ বলকে রাসায়নিক বন্ধন বলা হয়। এর পরবর্তী প্রশ্ন হলো তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন কাকে বলা হয়? তড়িৎযোজ্যতার সময় যৌগ গঠনের সময় পরমাণুগুলির মধ্যে যে রাসায়নিক বন্ধন সৃষ্টি হয় তাকে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন বলা হয়। তড়িৎযোজী যৌগ কাকে বলা হয়? রাসায়নিক বিক্রিয়ার সময় একাধিক মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে বিপরীত তড়িৎধর্মী আয়নে পরিণত হয়ে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে তড়িৎযোজী যৌগ বলা হয়। তো এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তো তোমাদের পরীক্ষার অনেক আগে থেকেই তোমাদের ফাইনাল নোটস দিয়ে দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলি যত তাড়াতাড়ি সম্ভব রেডি করে রাখো, তাহলে দেখবে কিন্তু তোমাদের কথা দিচ্ছি তোমরা পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে গিয়েছো।
পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যানোড ও ক্যাথোড কাকে বলা হয়? যে তড়িৎদ্বারটি ব্যাটারির পজিটিভ বা ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে অ্যানোড বা ধনাত্মক তড়িৎদ্বার বলা হয়, এবং যে তড়িৎদ্বারটি ব্যাটারির নেগেটিভ বা ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে ক্যাথোড বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে জৈব যৌগ কাকে বলা হয়? তো উত্তরটি হবে কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, হাইড্রোজেন সায়ানাইড এবং ধাতব সায়ানাইড লবণগুলি ছাড়া কার্বন দ্বারা গঠিত যে যৌগগুলির মধ্যে কার্বন পরমাণুর ক্যাটাসিয়াম ধর্ম, সমবায়তা প্রভৃতি বৈশিষ্ট্য দেখা যায় তাদেরকে জৈব যৌগ বলা হয়। পরবর্তী প্রশ্ন হাইড্রোকার্বন কাকে বলা হয়? কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। তো এখানে উদাহরণ হিসেবে কয়েকটি নাম দেওয়া হলো, তোমরা এই নামগুলো একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন হলো প্রাকৃতিক গ্যাস কাকে বলে? এর উপাদান কি? তো এখানের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরছি, তো উত্তরটি তোমরা একটু দেখে নাও। তো তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের প্রতিটি সাবজেক্টের আমি কোনো না কোনো দিন একটি করে ভিডিও আপলোড করতে থাকছি। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও এবং প্লেলিস্ট থেকে তোমাদের সকল সাবজেক্টের ভিডিওগুলি অবশ্যই দেখে রাখো, যেগুলি তোমাদের পরীক্ষার সময় এবং টেস্ট পরীক্ষার সময় অনেক কাজে আসবে। তো এর পরবর্তী প্রশ্ন কী আছে একটু দেখে নেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে সংশ্লেষিত পরিমাণ কাকে বলে? উদাহরণ দাও। তো রাসায়নিকভাবে কৃত্রিমভাবে যে পরিমাণ তৈরি করা হয় তাতে সংশ্লেষিত পরিমাণ বলা হয়। যেমন এখানে কয়েকটি উদাহরণ রয়েছে, তোমরা একটু দেখে নিও। তো 35 দাগের প্রশ্নটি হলো ইথাইল অ্যালকোহলের ভৌত ধর্মগুলি লেখো। তো আমি তোমাদের এখানে একটু, যেহেতু এই প্রশ্নগুলি 2 নম্বর থাকবে তাই আমি 3টি পয়েন্ট দিয়েছি, তোমরা এই 3টি পয়েন্ট একটু ভালোভাবে দেখে নিও। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট জানাতে অবশ্যই ভুলবে না, এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং চ্যানেলে যারা নতুন হয়ে আছে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবে। এবং যেমনটি তোমাদের বললাম, যারা ভৌতবিজ্ঞানের এখনও পর্যন্ত এমসিকিউ সাজেশন দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই সাজেশনটি দেখে আসবে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাতে অবশ্যই ভুলবে না, এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।